আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন তোমাদেরকে শেখাবো প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতন। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন যদি শিখে ফেলতে পারো তাহলে তোমাদের কনফিডেন্স এত পরিমাণে হবে তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এই প্রথমে যেভাবে বললাম তোমাদেরকে, শেষ পর্যন্ত তোমাদের টিকে থাকতে পারো, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে যদি শিখে ফেলতে পারো, যেগুলো তুমি পারবে সেগুলো নিজে করে ফেলো। আর যদি মনে হয় যে একদম শর্টকাট টেকনিকগুলো যেগুলো তোমার পরীক্ষার খাতায় সব থেকে মারাত্মক লেভেলে উপকারে আসবে, সেই কাটাকুটি থেকে শুরু করে সমস্ত প্রসেস ভালো করে শিখে নাও। প্রত্যেকটা প্রশ্ন সুপার লেভেলের প্রশ্ন। 171 নম্বর প্রশ্ন আজকেরটা। এখানে কি রয়েছে দেখো, সুরেশ 6% হারে 800 টাকা ধার নেয়। নরেশ 10% সুদের হারে 600 টাকা ধার নেয়। কত বছর পর তাদের দুজনের ঋণের পরিমাণটা সমান হবে, মানে সুদে আসলে সমান হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে আমরা একটা জিনিস বুঝবো যে সুরেশ, এটা দন্তা শস্য করে সুরেশ দিলাম, ঠিক আছে। সুরেশ কত 6% হারে 800 টাকা, তাহলে তার তো 800 টাকা আছেই, প্লাস এটা তো আসল। এবার সুদ কত আসবে, PTR/100, 800 প্লাস কত 6% হারে। আমাদের সময় চাইছে, তাহলে টি রেখে দিলাম। তাহলে আমাদের কি দাঁড়ালো বলতো, আসল প্লাস এখান থেকে সুদ বেরোবে PTR/100। সুদের আমরা জানি, প্লাস তোমরা যদি এখনও যদি চ্যাপ্টার অনুযায়ী ভালো করে না জানো তাহলে আমাদের চ্যাপ্টার ক্লিয়ার করা আছে, সেগুলো দেখে নিতে পারবে। তাহলে এখানে যা সুদ আসলো, সুদ প্লাস আসলো, পরের এখানে কে রয়েছে, নরেশ, দোতার নতে নরেশ দিলাম, তার কত টাকা, সে 600 টাকা নিয়েছে, সে আসল টাকা তো লিখবই, প্লাস 600 টাকা কত 10% হারে, দেখো 10% বলে দিয়েছে, 10% হারে ইন্টু কত টি, এই যে টি মানে সময়, একই সময়, নিচে তো 100 দিতে হয়। এই হচ্ছে সাজানো কমপ্লিট করতে পারে তোমার অ্যান্সার চলে আসবে। কিরকম করে আসবে, দুটো শূন্য তুমি কেটে দিতে পারছো, দুটো শূন্য তুমি উড়িয়ে দিতে পারলে। তাহলে এখানে টি, এখানে তো প্লাস, এমনি তো কাটাকুটি যাবে না অন্যভাবে, তাহলে এখানে 60টি আর 6 কত 48, তাহলে 48 আমি ওদিকে নিয়ে চলে যাবো। একবারে ক্যালকুলেশন এইভাবে করতে হয় পরীক্ষার খাতা। তুমি যখন চাকরির পরীক্ষায় তুমি যখন কাটাকুটি বা ক্যালকুলেশন করবে না, তোমাকে কিন্তু স্মার্ট প্রসেসগুলো জানতে হবে। এটাই সব থেকে বড়, সবাই ভুল করে। অঙ্ক শুনে তো সবাই করে ফেলবে, কিন্তু তুমি স্মার্ট মানে নিয়মে যত কাটাকুটি করতে পারো তোমার সময় বাঁচা, তোমার ওইখানে সময় বাঁচানোটাই সব থেকে বড় চ্যালেঞ্জের কাজ, কেন খেলা সব সময়ে। তাহলে 48কে আমি ওদিকে নিয়ে চলে যাবো, টি এখানে এও টি 48টি, এদিকে আছে 60টি, মাইনাস যদি করি তাহলে 48 50 60 মানে 12, তাহলে 12টি ইকুয়াল টু 600। এখানে আমার কার সাথে মাইনাস চলে যাবে, 800 থেকে, তাহলে 200 বাঁচবে, তাহলে 200 থাকলো। এবার তুমি 4 দিয়ে খেলতে পারবে, 4 দিয়ে কাটলে 3 হয়, 4 দিয়ে যদি কাটাকুটি খেলো কত হবে বলো তো, 50 হবে। তাহলে এবার 50কে 3 দিয়ে, যেহেতু 3 কোনাকুনি কোন সম্পর্ক বুঝতেই পারছো, তাহলে টি ইকুয়াল টু, তাহলে 3 দিয়ে আমি কি করবো, 50কে ভাঙাবো, 3 কত 48, কত 2 পড়ে থাকলো, তাহলে 2 কত 3, দেখো অপশানে আছে কিনা দেখো, এত বছর, অর্থাৎ 16 2/3 বছর তোমাদের কিন্তু অপশানে থাকা উচিত। চলো দেখি অপশান দেখবো, হ্যাঁ একদম দেখতে পাচ্ছি বি অপশানটা আমাদের, বি সব না ডি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। এইভাবেই একটা লাইনে তোমাদের কিন্তু ক্যালকুলেশন করে বের করে নিয়ে চলে আসতে হবে। চলো পরবর্তী প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে মন থেকে বলছি, প্রত্যেকটা প্রশ্ন ভালো প্রশ্ন, তোমরা ভালো করে বন্ধুদের কাছেও শেয়ার করো, নিজেরাও তো খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, নিজে ফার্স্টে ট্রাই করো, করলে তোমার ভুলটা, তুমি যদি ভুল করে ফেলো সেটা ধরা পড়বে। তারপর তুমি তোমাদেরকে যেভাবে শিখিয়ে দিচ্ছি সেই প্রসেসগুলো ভালো করে শিখে নাও। তোমাদের মানে WP KPর জন্য যে সমস্ত প্রশ্নগুলো, এগুলো কিন্তু রেলের জন্য কিন্তু মানে বেস্ট লেভেলের প্রশ্ন। রেলে তুমি যে কোনো পরীক্ষার জন্য, বিশেষ করে তোমাদের তো বানাচ্ছি WP KP যে সমস্ত পরীক্ষা রয়েছে, মানে পুলিশ পরীক্ষার জন্য স্পেশালি বানাচ্ছি, কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো, কারণ এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো, দুটি সংখ্যার অনুপাত, একটা রয়েছে 5/6:2/3। দ্বিতীয় সংখ্যাটি, যে 2/3টা বলছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম না বেশি, একদম চুটকিতে মারবে। চলো চুটকিতে মেরে দিচ্ছি, কত 172 দাগেরটা। দেখো প্রথমটা এই 1 নম্বর এর নাম দিলাম, পরেরটা বি নাম দিলাম, বুঝবে কিন্তু। প্রথমটা 5/6, দ্বিতীয়টা আমাদের কত 2/3, 2/3, তাহলে আমরা বুঝবো এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা। তাহলে দেখবো আমরা পার্থক্য বুঝবো, মাইনাস করে বুঝবো কে ছোট কে বড়। এখনই ধরো 6 মিলে গেল, এখানে 5 আর 2 মানে 4, তাহলে দেখতে পাচ্ছি এই বি ছোটো, কেন বি 4 এসছে, এ আমাদের উপরে 5 এসছে, তাহলে বি ছোটো। তাহলে কত ছোট, মাইনাস করলে 1/6 ছোট, 1/6 ছোট, কার থেকে ছোট, এর থেকে ছোট। তাহলে আমাদের তো এর সাথে কম্পেয়ার করতে বলেছে, প্রথমটির থেকে কত ছোট বা বড়, তাহলে প্রথমটির থেকে এত ছোট, আমরা বিয়োগ করে ধরা পড়েছে। তাহলে 5/6, এই 5/6 মধ্যে আমাদের ছোট এইটুকু 100% কত। তাহলে একবার যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, আমরা কি জানি যে উপরেটা সেম থাকে, নিচেটা, এগুলো সব প্রসেস তোমাদের শেখানো আছে। নিচেরটা কি হয়, পাল্টি খায়, মানে 6/5 ইন্টু 100 কত, আমরা এইটুকু জানি। তাহলে 6 কেটে গেল, 5 দিয়ে যদি এটাকে কাটাকুটি খেলি 20% কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, বুঝতে পারলে। এই মানে অর্থ দেখতে পাচ্ছি 20% আমাদের কিন্তু কম, বেশি না কিন্তু। ডি অপশানটা কিন্তু সঠিক অ্যান্সার। অপশান সেম বেশি বা কম দেওয়া থাকবে, বেশি তো না, কারণ কম এসছে। এই দেখো এই যে এ তো 5 আর বি তো 4, তাহলে নিশ্চয়ই বি ছোট, তাহলে কত ছোট বা কত কম আমরা দেখতে পাচ্ছি এত কম। এবার পার্সেন্টে বের করা আমাদের 20% কম আমরা ধরা পড়ে গেল। একটি আয়তাকার লোহার চাদরের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার। চলো এটা ভালো করে তোমাদেরকে শেখাতে হবে, না হলে তোমরা কেস খাবে। চলো দেখি এটা ভালো করে শিখিয়ে দিই, এটা মুছে দিই। 73 আমরা কিন্তু ক্লিয়ারলি দেখে নেব। দেখো একটা লোহার চাদর বলতে একটা লোহার পাত বলতে পারো, ঠিক আছে, লোহার পাত ভালো করে বুঝবে।
কারণ এই সমস্ত প্রশ্ন কিন্তু পরিমিতির অঙ্ক তোমাদের সব ক্লিয়ার করানো আছে, প্রত্যেকটা টাইপেরই ক্লিয়ার করা, পরিমিতি, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি ক্লিয়ার, ত্রিকোণমিতিরও অনেক পার্ট ক্লিয়ার করানো আছে, সেগুলো তোমাদের কিন্তু দিয়ে রাখবো। দেখো এটা লোহার পাত, এর কি বলছে দৈর্ঘ্য 48, এইটুকুটা এই দৈর্ঘ্যটা কত 48, ভালো কথা 48, এবং প্রস্থ কত 36, প্রস্থটা কত 36, বুঝবে কিন্তু লজিক বুঝতে নিলেই তুমি কিন্তু অঙ্ক পারবে। 36 হয়ে গেল। এর 4 প্রান্ত থেকে 4টি সমান আকারের বর্গক্ষেত্র কাটা হলো যার প্রত্যেকটি বাহু 8 সেন্টিমিটার। বাকি চাদরকে ভাঁজ করে একটি ফাঁপা বাক্স বানানো হলো, ফাঁপা বাক্স, উপরে কভার নেই। বাক্সটির ধারণ ক্ষমতা কত? আচ্ছা, সব 8 করে, এদিকের থেকে 8 কেটে নিল, 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 কেটে নিয়ে কি করলো, এটা মুড়ে দিয়ে একটা বাক্স বানিয়ে ফেললো, তাই বলছে এখানে, ঠিক আছে, বাক্স বানিয়ে ফেললো। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে? দেখো 48-এর থেকে, টোটাল তো 48-এর থেকে এদিকেও 8 যাবে, এদিকেও 8 কেটে যাবে, এদিকেও 8 কেটে যাবে, তাহলে 8 8 16 কেটে যাবে, তাহলে 16 বাদ দাও, তাহলে এইটুকু তো পড়ে থাকবে না, 16 বাদ দিলে কত থাকছে, এদিকে 2 থাকছে, হাতে থাকবে না এখানে তোমার 3 থাকবে, 32 পড়ে থাকছে, তাহলে এইটুকু আমাদের কত 32 পড়ে থাকলো, বুঝতে পারছো, এইটুকু 32 পড়ে থাকলো, সব দেখিয়ে দিচ্ছি কিন্তু। তারপর এই যে 36-এর থেকে, ভালো করে বুঝো, 36-এর থেকে এইখান থেকে 8 কাটা পড়বে, এইখান থেকে এরকম 8 কাটা পড়বে, ঠিক আছে, বলে দিয়েছে প্রস্থ 4-5 থেকে 4টি সমান আকারের এরকম কাটা হলো। তাহলে এদিকে তো 8, এদিকে 8 যদি কাটা পড়ে, তাহলে 8 দুগুণ 16 কাটা পড়বে, তাহলে 16 যদি কাটা পড়ে যায় তাহলে কত পড়ে থাকবে, 0, এদিকে 2, 20 পড়ে থাকবে। তাহলে আমি কি বুঝতে পারলাম, যদি এরকম ব্যাপারটা দেখি, এই ব্যাপারটা হচ্ছে, বুঝতে পারছো, ভালো করে খেয়াল করো, আমি তোমাদেরকে সব ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের সমস্যা না হয়। তাহলে এখন কি থাকছে বলো তো, এই যে 32 পড়ে রইলো, যে এটা কত 32 পড়ে থাকবে, এই জায়গাটা কি এত পড়ে থাকে 20 পড়ে থাকবে, যে এই যে লাস্টে 20 পড়ে থাকছে, কারণ 8 8 16 চলে যাচ্ছে দুই পাশেতে, আর এটা তো 8, যেহেতু এটাতে খারাপ করিয়ে দেওয়া হবে আর কি, এটা কত 8, তাহলে উচ্চতা আমাদের কত 8, তাহলে এটা ফাঁপা, এর মধ্যে কতটা ধারণ ক্ষমতা হবে। তাহলে আমরা কি জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলে আয়তন বেরিয়ে পড়ে, তাহলে আমরা গুণ করবো, আমরা কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কত উচ্চতা গুণ করলে আমাদের কি আয়তন বেরিয়ে পড়ে বা ধারণ ক্ষমতা, তাহলে আমরা গুণ করবো এখানে 8 দুগুণি 16, 16 আর 32 আর 16 0, এবার 3টে গুণ করবে 20, 32 আর 8 গুণ করলে আমাদের অ্যান্সার চলে 8, 7 2 12, হাতে থাকছে কত 1, 18 19, আর কি হচ্ছে 32 একে 32, 2 11, এখানে 4 একে 5, 8 0, তাহলে 51 20, 51 20 কোথাও আছে, হ্যাঁ 51 20 ঘন সেন্টিমিটার, মানে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের বি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তাহলে আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো তোমরা, এইভাবে তোমরা জিনিসগুলো করে ফেলবে, ঠিক আছে, তাহলে আর সমস্যা থাকবে না। তাহলে এই হয়ে গেল আমাদের 173 দাগ ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে যাবো 174 দাগেরটা। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। 20 জন লোক 20 দিনে একটি কাজের 3-এর 1 অংশ করে, বাকি কাজটি আরও 25 দিনে শেষ করতে কতজন লোক বেশি লাগবে সেটা আমাদের বের করতে পারবে। চলো এখানে 174 দাগ এই ছোটো জায়গায় হয়ে যাবে, 174 দাগ ভালো করে বুঝবে, যে 20 জন লোক 20 দিনে একটি কাজের এত অংশ করে, 3-এর 1 অংশ করে ফেলে, ঠিক আছে, তাহলে দুটো রকম প্রসেসে করা যায়, তাহলে 20 গুণ 20, তাহলে 400টা, কেন 20 জন লোক 20 দিনে করে ফেলেছে এইটুকু কাজ, কি 20 জন লোক 20 দিনে এক পরিমাণ কাজ করেছে, কেন গোটা কাজ 3-এর মধ্যে এক পরিমাণ কাজটা হয়েছে এখন, তাই কাজের অংশ নিচে দিতে হয়, জানো এটা। তাহলে এখনও কাজ বাকি রয়েছে কত, কাজের অংশ নিচে এখনও 2 কাজ বাকি আছে। এবার বলছে বাকি কাজটি আরও 25 দিনে শেষ করতে হলে, তার মানে 25 দিনে টোটালে কাজটা আমার কত দিনে কমপ্লিট হওয়ার কথা, 60 দিনে। দেখো এবার এটা কী করে পড়বে বলো তো, দেখো 20 দিনে যদি 1 অংশ কাজ হয়, ঠিক আছে, তাহলে 3 অংশ কাজ করতে কতদিন লাগবে, এটা 3 গুণ, এটা 3 গুণ, তাহলে 60 দিন সময় লাগবে, ঠিক আছে, 60 দিনের টোটাল কাজ আমরা মুখে মুখে বের করতে পারলাম, কারণ 1 অংশ যদি 20 দিন সময় লাগবে 20 জনের, তাহলে 3 অংশ, এই 3 অংশ তো টোটাল কাজটা, 3 অংশ কাজ করতে নিশ্চয়ই 3 গুণ লাগবে, এটা 3 গুণ মানে এটা নিশ্চয়ই 20 দিনের 3 গুণ হচ্ছে 60 দিন লাগবে, তাহলে 60 দিন কিন্তু লেগে যাচ্ছে টোটাল কাজটা কমপ্লিট করতে, আমরা কিন্তু এভাবে বের করে ফেলবো। তার জন্য তোমাদেরকে বলি প্রত্যেকটা চ্যাপ্টার মধ্যে যেগুলো করানো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। দেখো কী বলো তো, তোমাদেরকে বলা হয় না বলে তোমরা জানতেও পারো না, পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে শুরু করে বাংলাদেশ, ত্রিপুরা, মেঘালয় প্রত্যেক জায়গা থেকে তোমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ভালো করে শিখছে, তারা কিন্তু ভালো বেনিফিটও দিচ্ছে। তোমরা যদি শিখতে চাও 7430885955 নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে, সমস্ত প্রসেস তোমরা কিন্তু সেখান থেকে জেনে যাবে, ঠিক আছে, চ্যাপ্টার অনুযায়ী ম্যাথ এবং রিজনিংটা ভালো করে শিখে নিতে পারবে। তাহলে আমরা এইটুকু এই দিনের ব্যাপারটা বুঝে গেলাম টোটালটা। এবার সিম্পল একটা কাজ করো, তাহলে কি বলছে, তাহলে আমাদের এদিকে তো টোটাল 60 দিনের মধ্যে 20 দিনের হিসাব তো হয়ে গেল, তাহলে এখন 40 দিনের বাকি ব্যাপারটা আছে, বলছে কাজটি আরও 20 দিনে শেষ করতে, মানে 40 আর 20 দিনে বলে 25 দিনে, তাহলে এদিকে 20 আর 25 তাহলে কত হচ্ছে 45 দিনে, তাহলে আরও 25 দিনে বাকি কাজটা, তাহলে 25 দিনে 20 জন করে কাজ করছিল, তাহলে 20 প্লাস এক্স, তো তাহলে এক্সট্রা কতজন আমাদের লাগবে আমাদের হিসাব করে বের করতে বলছে। তা আমরা ক্যালকুলেশন করবো, সিম্পলভাবে ক্যালকুলেশন করবো। তাহলে
আরও অনেকভাবে করতে পারি। দেখো এই যে দুটো শূন্য আউট করে অ্যাকচুয়ালি কি 100, 25 দিয়ে কাটলে কত 4, এটুকু আমরা বুঝে গেলাম। এবার কোনাকুনি সব কটা গুণ, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি কত 32, তাহলে এইটা সব কটা গুণ করলাম কোনাকুনি, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি কত 32, তাহলে 32 ইকুয়াল টু 20 প্লাস এক্স, এদিকে তাই থেকে আছে, তাহলে এদিকে মাইনাস করলে কত 12, তাহলে এক্স এর ভ্যালু কত 12, এক্সটা তাহলে আমাদের কত লোক নিতে হলো 12 জন লোক নিতে হলো, মানে সি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। দেখো শুধুমাত্র ক্যালকুলেশনটা বুঝতে পারলেই কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যায়, ঠিক আছে, মানে মেন কনসেপ্টটা বুঝে ফেলতে হবে যে আমার অঙ্কটা অ্যাকচুয়ালি করতে হবে কী করে। আর তো বলতে হলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য টোটালটা বলতে হলো, না হলে তো অনেক সময় বুঝতেও পারো না তোমরা অনেকে। দেখো পরবর্তী প্রশ্নটা দেখো, খুব ভালো প্রশ্ন। পাঁচটি আলাদা বৃত্তের দুটি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান, বৃত্তচাপের দৈর্ঘ্য সমান, যদি এই চাপ দুটি কেন্দ্র দুটিকে যথাক্রমে 60 ডিগ্রি আর 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাতটা কত সেটা আমাদের বের করতে। 74 পরে 75 দাগেটা আমরা দেখবো 75। দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, পাঁচটা, এই 1, এই 2, 3, 4, 5, কিন্তু এগুলো বেশি গুরুত্ব নেই, আমাদের মেন দুটো হচ্ছে কনসেপ্ট এখানে আমাদের অঙ্কের মধ্যে কাজে লাগবে। পাঁচটা বৃত্তের মধ্যে দুটো বৃত্তচাপ সমান করলে, বৃত্তচাপ বুঝতে পারছো তো, এইভাবে বৃত্তচাপ বলি আমরা, এই বৃত্তের যে পরিরেখার উপরে আমরা বৃত্তচাপ বলি, এই বৃত্তচাপ, ঠিক আছে। এবার এই বৃত্তচাপ যে রয়েছে না, এই বৃত্তচাপের একটা কত ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা হচ্ছে 75 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা কত 75 ডিগ্রি, আমি নিচে লিখি 75 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে বৃত্তচাপ, বুঝতে পারলে, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে পরিরেখা তার বৃত্তচাপ। এবার ব্যাপারটা হচ্ছে কি যে বৃত্তচাপ দুটো সমান, এখান থেকে বৃত্তচাপ যেটুকু যতটা, এখান থেকে বৃত্তচাপ ততটাই, কিন্তু যেহেতু একটা বড় ছোট ব্যাপার আছে না, এটা 60 ডিগ্রি, এটা কত আমাদের 75 ডিগ্রি, এটুকু বুঝে গেলাম। এবার তাহলে বৃত্ত দুটির ব্যাসার্ধ পরিমাণ কত, এই যে ব্যাসার্ধ পরিমাণটা কত সেটা আমাদের বের করতে হবে। দেখো একটা সিম্পল জিনিস বুঝবে, টোটালটা কত 360 ডিগ্রি হয়, টোটালটা কত 360 ডিগ্রি হয়, তাহলে টোটাল 360 ডিগ্রির মধ্যে এটুকু চাপ কত 60 ডিগ্রি, আর টোটাল 360 এর মধ্যে এইটুকু চাপ কত 75 ডিগ্রি, সেমভাবে করবো। টোটাল আমাদের পরিসীমার সূত্র কি 2 পাই আর, তাহলে এটা বড় হাতের আর দিচ্ছি, এটা ছোট হাতের আর দিচ্ছি, তাহলে 2 পাই আর, 2 পাই বড় হাতের আর, বুঝতে পারলে, ইন্টু টোটাল 360 মধ্যে এটা কত 60 ডিগ্রি, তাহলে প্রথমটার কিন্তু আমরা বের করে ফেললাম। এবার দ্বিতীয়টার 2 পাই আর, মানে পরিসীমার সূত্র হয়ে গেল, ইন্টু কত 360 মধ্যে কত ডিগ্রি, এটা 75 ডিগ্রি, 75 ডিগ্রি পরিমাণটা আমাদের বেরিয়ে পড়বে। এবার আমরা কি করবো, শর্টকাট নিয়ম মারবো, যেহেতু রেশিও আমাদের বের করতে বলছে, তাহলে ঝামেলা নেই, তাহলে 360 উড়িয়ে দিলাম, ভালো কথা। পাই আর সেম জিনিস কেটে দিলাম, কারণ এটা বড় হাতের আর ছোট হাতের কিছু করা যাবে না, থাকুক। 15 দিয়ে কাটবো 4, 15 দিয়ে কাটবো 5, ভালো কথা। এবার একটু পরিষ্কার করে লিখি, 4 বড় হাতের আর ইস টু কত, এখানে 5 ছোট হাতের আর, 5 ছোট হাতের আর। এবার উপায় কি, রেশিওতে এখনো বেরোয়নি, তাহলে আমাদের দুজনে 5 আর 4 লসাগু কত 20 দিয়ে নিচে ভাগ করে দাও, কাটলে কত 5, কাটলে কত 4, দেখো যার নিচে যেটা থাকে তার রেশিও সেটা হয়, তাহলে হচ্ছে বড় আমাদের আর এর ভ্যালুগুলো বেরিয়ে গেল 5:4, আমাদের কিন্তু একদম সঠিক অ্যান্সার বেরিয়ে গেল। এইভাবে তোমরা শর্টকাট নিয়মে করে ফেলো ঠিকঠাকভাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আমরা কিন্তু এখান থেকে দেখবো। দেখো আজকের প্রশ্নগুলি প্রত্যেকটা ভালো, তোমাদের লেভেল যা ছিল তার থেকে অনেক হাই হয়ে যাবে, এই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে শিখা, আর এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় শিখে রাখলে সুবিধা হয়, ক্যালকুলেশনের সুবিধা হয়, তোমার ব্রেনের যে অ্যালগোরিদম সেটা আরও উন্নত হয়ে যায়। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 2 ও সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়াল টু 1 হলে এডি মাইনাস বিসি তার হোল স্কয়ার প্লাস এসি প্লাস বিডি তার হোল স্কয়ার ইকুয়াল টু কত আমাদের বের করতে বলছে। দেখো এটা অনেকটা জায়গা লেগে যাবে, আমার কিছু করার নেই, আমার বোঝাতে হবে তো। 176 দাগেরটা ভালো করে বুঝবে। আমরা প্রথমেই বুঝতে পারছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 বলে দেওয়া আছে এখানটায়, আর পরে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু কত 1 বলে দেওয়া আছে, প্রথমে এখানে আমাদের বলে দেওয়া এখানে। এবার আমরা অঙ্কটাকে সমাধান করব কি করে, দেখো ভালো করে বুঝবে। এখানটা কি বলছে বলো তো, ভালো করে বুঝো তো, তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে যে এ ডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার একটা প্লাস এসি প্লাস এখানে কি বিডি তার হোল স্কোয়ার। তাহলে হচ্ছে কি এ মাইনাস বি তার, এটার পুরো এ ধরো, এটা পুরো বি ধরো, আমার সূত্র অনুযায়ী যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। আবার এ প্লাস বি, এটার পুরোটা এ ধরো, এটা পুরোটা বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এগুলো লিখে দিচ্ছি। প্লাস এই ছোটো ছোটো সূত্রগুলো না তোমরা সবসময় মনে রেখো, যেগুলো অনেক সময় ম্যাক্সিমাম টাইমে হেল্প হয়ে যায়, এগুলো দু চারটে সূত্র মনে রাখলেই তোমাদের কিন্তু আর অসুবিধা হয় না, পরীক্ষা ওর মধ্যে থেকে দিয়ে দেয়। এবার আমরা সেই প্যাটার্নে এটাকে খেলাবো, সেই প্যাটার্নে খেলবো, ক্রিকেট খেলবো আমরা। চলো দেখি, এটা এ যদি ধরি তাহলে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মিনস ভালো করে বুঝবে, আমি এখান থেকে করছি এ স্কোয়ার মানে দেখো এ স্কোয়ার বুঝবে, আমি ছোটো ছোটো কনসেপ্টগুলো ক্লিয়ার, টোটালটা এরকম দিয়ে দেওয়া দরকার ছিল এ স্কোয়ার, তাহলে একবারে আমি দিয়ে দিই, দুটোর উপরে স্কোয়ার মেরে দিই একবারে, বুঝতে পারলে তো, তার জন্য ডাইরেক্ট এবার বুঝতে পারলে। এবার এ স্কোয়ার মাইনাস 2ab, 2a বি মিনস বিসি, এটা এ পুরোটা এ, এটা বি, বুঝে গেল, প্লাস বি স্কোয়ার মানে এটা টোটালটা বি স্কোয়ার, ঠিক আছে।
বি স্কোয়ার মানে এই যে পুরোটা বি স্কোয়ার, বুঝতে পারছো? তার জন্য আমি দুটোর উপরে মেরে দিচ্ছি একবার, যেহেতু টোটালটা হোল স্কোয়ারের মধ্যে পড়ে রয়েছে, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটার মধ্যে পড়ে যাচ্ছে, অসুবিধা নেই। এবার এই প্লাস প্লাস দেবো, এবার এটা সাজাবো, এটা পুরো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার আর বোঝাতে যাচ্ছে না, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মিনস এই যে বি স্কোয়ার, বুঝতে পারছো? দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে খুব দুর্দান্তভাবে খেয়াল করো, এই যে ছোটো ছোটো কনসেপ্টগুলো তোমার কাজে লাগবে, ভালো করে খেয়াল করো। দেখো এডি সবই তো গুণ সম্পর্ক, এডিও তো গুণ সম্পর্কের মধ্যে রয়েছে, সবাই গুণ সম্পর্কে রয়েছে। দেখো এ বি সি ডি সবাই আছে গুণ সম্পর্কে, দেখো এ বি সি ডি সবাই গুণ সম্পর্কের মধ্যে আছে, তাহলে সেম জিনিস, এটা প্লাস এটা মাইনাস রয়েছে, তাহলে চাকাচাক পুনর্ঘাট করে দাও, ঠিক আছে, হয়ে গেল, ব্যাস। এবার এগুলো আমাদের আর কাটাকুটি যাবে না, দেখো ভালো করে। তাহলে তুমি কি করবে, এই যে বি প্লাস এই যে এ স্কোয়ার আর বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার কোথাও আছে নেই, কিন্তু এ স্কোয়ার এখানে এ স্কোয়ার, তাহলে কমন নিতে পারি এটার মধ্যে থেকে, ভালো করে বুঝবে, আর এটার মধ্যে থেকে এ স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এ স্কোয়ার যদি কমন নিই তাহলে পড়ে থাকবে এখানে বি স্কোয়ার আর এখানে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন পড়ে থাকলো, নিয়ে নিলাম, তাহলে এই দুটো উদ্ধার হয়ে গেল। এবার এই দুটো এখানে এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার, তাহলে এই দুটোর মধ্যে থেকে বি স্কোয়ার কমন নিয়ে নাও, যেহেতু প্লাস তাহলে একবারে, তাহলে বি স্কোয়ার টাকা যদি কমন নিই তাহলে এখানে সি স্কোয়ার পড়ে থাকে আর এখানে কী পড়ে থাকছে ডি স্কোয়ার পড়ে থাকছে, কমন নিয়ে নাও। আমি কি লিখতে ভুল করলাম কোথাও একটা, এখানে সি স্কোয়ার আমি লিখতে ভুল করেছি, এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে এখানে দুটো সেম জিনিস, তাহলে একটা কমন নিয়ে চলে আসি, তাহলে সি স্কোয়ার প্লাস আমাদের কি এখানে ডি স্কোয়ার, দাঁড়াও এখানে একটা ভুল করেছি মনে হচ্ছে, হ্যাঁ এখানে ডি হবে, এই যে এ স্কোয়ার মানে এই যে ডি স্কোয়ার, কিছু কিছু তাড়াহুড়ো করে লিখতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, আচ্ছা পরে ধরা পড়ে যায়, অঙ্ক করতে করতে না ধরা পড়ে যায়, তাহলে এ স্কোয়ার আর হচ্ছে কি তোমার এই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হবে, হ্যাঁ ডি কমন যাবে যেহেতু ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার এটা নিলাম, আর এই যে পড়ে থাকা অংশগুলো এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার দেখো এই যে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মানে কি এক, তাহলে এক এত গুণ অবস্থায় মিডিলে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে দুই, এই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দুই, তাহলে দুই একটা কত, দুই হচ্ছে দুই, আমাদের কি হবে অ্যান্সার। জিনিসটা টোটালে বুঝিয়ে দিলাম যাতে তোমাদের সমস্যা না হয়, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আমরা এখান থেকে দেখব। দেখো এই প্রশ্ন খুবই সহজ প্রশ্ন, 177, একটি 240 মিটার লম্বা ট্রেনের অঙ্ক খুব সুপার লেভেলে তোমাদের ক্লিয়ার করানো আছে, সেগুলো চ্যাপ্টারের মধ্যে ভালো করে দেখে নিতে পারো। একটি 240 মিটার লম্বা ট্রেন 90 কিলোমিটার পার ঘন্টা চলছে, ভালো কথা। ট্রেনটি একই দিকে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীলে অন্য একটি ট্রেনটিকে 80 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনটির একই দিকে থাকছে, তাহলে কী হবে, দূরত্ব সবসময় যোগ কিন্তু বেগ একই দিকে গেলে মাইনাস হয়, ব্যাস এইটুকু কনসেপ্ট জানলেই এনাফ। 177, তাহলে 240 ট্রেনটা, আরেকটা ট্রেন জানি না কতটা, এবার যেহেতু একই দিকে বেগ, দুটো ট্রেনই একই দিকে, তাহলে বেগগুলো মাইনাস হবে, 90 থেকে 72 মাইনাস গেলে কত থাকে 80, 90 মানে আমার পড়ে থাকছে কত 18, তাহলে 5/18 দিয়ে গুণ করে দেবো, মিটার পার সেকেন্ডে, তাহলে কত সময় লাগছে 80 সেকেন্ড সময় লাগে, বলে দিয়েছে 80 সেকেন্ড সময় লাগে, ব্যাস ছোট্ট ক্যালকুলেশন এটা ছিল। 18 কেটে গেল, 5 দিয়ে এটা কোনো গুণ চলে যাবে, 5টা কত 40 মানে 400, 5টা 40 মানে 400, এই 240 এদিক গিয়ে কী হবে মাইনাস হবে, 240 এদিক গিয়ে কী হবে মাইনাস হবে, তাহলে 0 6 1 আসবে মানে 160, তাহলে এক্সের ভ্যালু তুমি বেরিয়ে গেলো 160, আর কিছু করতে হবে না, এইটুকুর মধ্যে অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, সিম্পলের মধ্যে এগুলো আর ঝামেলা করতে হয় না, হয়তো বোর্ডটা মুছতে হবে। দেখো আর পরে একটা দেখো, এটা আমরা ওই কোনায় করে দিচ্ছি। 178, কোনো ব্যবসায়ী কোনো দ্রব্যের উপর 25% ছাড় দেওয়ার পর কত 20% লাভ করে, তাহলে ওই ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর কত শতাংশ বাড়িয়ে ধার্য মূল্য ঠিক করে, তাহলে ধার্য মূল্য আর ক্রয় মূল্য তুমি 100 ধরে নাও, ক্রয় মূল্যটা 100 ধরো, 100 কত 178 দেখো, তুমি সিপি মানে ক্রয় মূল্য তুমি 100 টাকা ধরে নাও, 100 টাকা তোমার কেনা মূল্য, বুঝে গেলে। এবার তোমার লাভ হয়েছে কত 20% লাভ, জানি আমরা ক্রয় মূল্যের উপর লাভ লসটা হয়, তাহলে লাভ হয়েছে কত 20%, পরে লিখছি আমরা, কিন্তু ছেড়ে যেটা তোমার ক্রয় মূল্য চাইছে, সরি ধার্য মূল্য যেটা চাইছে সেটার উপর তো ছেড়েছে, ধার্য মূল্য মানে কি মার্কেট প্রাইস ডাইরেক্ট লেখো, অসুবিধা নেই, মার্কেট প্রাইসের যা ছিল, এই মার্কেট প্রাইস যা ছিল তার থেকে কত পার্সেন্ট ছেড়ে বিক্রি করেছে, 25% ছাড় দিয়ে, তাহলে 75 কত 100 ছেড়ে দিয়ে তো বিক্রি করে দিল, বিক্রি করলো মানে নিশ্চয়ই বিক্রয় মূল্যটা আমার দরকার, আর বিক্রি আমি 20% লাভ করে ফেলেছি, তাহলে 20% লাভ করা মানে কি 120 টাকা আমার বিক্রি ছিল, ব্যাস এইভাবে সঠিক নিয়মে করতে পারলে হয়ে যায়। 25 দিয়ে কাটলে 3 হয়, 25 দিয়ে কাটলে 4 হচ্ছে, 3 দিয়ে কাটলে কত 4 0 4 4 করে 16, 160, 4 4 16 মানে 160, মানে 160 টাকায় কী হয়েছিল বিক্রি করতো, যদি কোনো ছাড় না দিত, মার্কেট প্রাইসটা কত 160, তাহলে আমার কেনা মূল্য কত ছিল 100 টাকা, তাহলে 160 টাকা যদি বিক্রি করি, 100 টাকার উপরে 160 টাকা মানে 60 টাকা বেশি, তাহলে 60% লাভই হয়ে যেত আমার। এই হচ্ছে ব্যাপারটা হচ্ছিল, এই মুখে তোমাদেরকে বলে দিলাম, আশা করি বুঝতে পারলে। দেখো পরবর্তী প্রশ্নে 100 কত 79, 179, ভালো করে খেয়াল করো, যে 16 জন পুরুষ একটি কাজ 15 দিনে করতে পারে, 24 জন যুবক ওই কাজ 20 দিনে শেষ করবে, তাহলে ওই কাজটি 8 জন পুরুষ ও 8 জন যুবক কত দিনে কাজটা শেষ করবে, একদম সহজ অঙ্ক, এগুলো অঙ্ক প্রত্যেকটা মানে কাজের সময় কাজের অঙ্ক সব কিছু ক্লিয়ার করে রাখা আছে তোমাদের জন্য, স্পেশালি দেখতে পারো, অসুবিধা নেই। দেখো পুরুষ আর হচ্ছে যুবক, তাহলে পুরুষ কত 16 জন পুরুষ কত দিনে 15 দিনে, টোটাল জনের আমার বেরিয়ে গেল, আর 24
গুণ কত 20 দিনে, তাহলে 20 বেরিয়ে গেল। টোটাল আমি রেশিও বের করবো কার কত ক্ষমতা। তাহলে 4 দিয়ে যদি মারি 4 4 16, 4 দিয়ে মারলে 5, 5 দিয়ে এটার মারলে কত হয় 3, 3 দিয়ে এটার মারলে কত 8, তাহলে 4 4 1 কে 4, 4 দুগুণী 8, তাহলে আমাদের কত বেরোলো 1:2, মানে অর্থাৎ একজন পুরুষ সমান সমান দুইজন বালক যুবক, তার মানে একজন পুরুষের যা ক্ষমতা দুজন যুবক মানে একদম ইয়ং ছেলে তাই ক্ষমতা বললো, তাহলে পুরুষের ক্ষমতাটা বেশি। এটুকু থেকে আমার কম্পেয়ার হয়ে গেল, এখানে রেশিও ভ্যালু বেরিয়ে গেল। এবার লাস্টে অঙ্ক করতে হবে, পুরুষ ধরে অঙ্ক করবো, পুরুষ দিয়ে ইচ্ছা হচ্ছে পুরুষ দিয়ে করো। দেখো এখানে 16 জন পুরুষ একটি কাজ কত 15 দিনে করতে পারে, ইকুয়াল টু করো। তাহলে আমাদের লাস্টের লাইন ধরে অঙ্ক শেষ করতে হবে। প্রথম লাইনটা লিখলাম, এটা পুরুষ ধরে যেহেতু অঙ্ক করছি, তাহলে হচ্ছে 8 জন পুরুষ, তাহলে 8 জন পুরুষই থাকবে, প্লাস 8 জন বালক মানে বা যুবক মানে কত 8 জন যুবক মানে 2 এর অর্ধেক এটা 8 এর অর্ধেক কত 4, তাহলে 4 8 জন যুবক মানে 4 জন পুরুষ। ক্লিয়ার হয়ে বুঝে গেলাম। তাহলে 8 আর 4 কত 12 জন যুবক কতদিনে ওই কাজটা করতে পারবে। সিম্পল একটা ব্যাপার করতে বলেছে, জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে গেল। তাহলে 3 দিয়ে কাটলে 5 হয়, 3 দিয়ে কাটলে 4 হয়, 4 দিয়ে এটা কাটলে 4 হয়, 4 5 20, মানে অর্থাৎ বুঝতে পারলাম যে 20 দিনে ওই কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবে তারা, ওই 8 জন পুরুষ আর 8 জন যুবক, লাস্টের যে লাইনটা বলেছিল। তাহলে হয়ে গেল এই পর্যন্ত, ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার। লাস্টে সাইন কস ট্যান কস অফ সেক থিটার অঙ্ক তোমাদের কিন্তু, অর্থাৎ ত্রিকোণমিতির অঙ্ক তোমাদের কিন্তু করিয়ে রাখা আছে। একটা খুব সুন্দর করে তোমাদের যত ত্রিকোণমিতির তোমাদের কনসেপচুয়াল সূত্র আছে, যেগুলো সূত্র ছাড়া তুমি একটা মানে পেনের খোঁচাও দিতে পারবে না, কোনো লাভ হবে না। ওই সূত্রগুলো যে প্রসেস সিস্টেম সব একটা ভিডিওতে ক্লিয়ার করা আছে, ওই ভিডিওটা দরকার হলে ডিসক্রিপশন বক্সে দেবো। আর আমার যদি মনে না থাকে একটু প্লিজ মনে করিয়ে দিও, আমি তাহলে দিয়ে রাখবো। প্লাস তোমাদের প্রত্যেকটা, তোমরা যদি চাও যে প্রতিদিন আপডেট পেতে, প্লাস ভালো ভালো নতুনত্ব কিছু জিনিস, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখি, সেখানে প্রত্যেকে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা কিন্তু আপডেটগুলো পেয়েও যাবে। দেখো এখানে তোমরা কী করবে, সাইন 330 ডিগ্রি এখানে রয়েছে, ঠিক আছে। এটার ভ্যালুটা কী হবে, দেখো নর্মাল এটা যদি করতে চাও সবথেকে বেটার কোয়ালিটি যেটা করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে কি, 1 সেকেন্ড, দেখো সাইন এটাকে ভাঙবো, তাহলে 360 মাইনাস 30 ডিগ্রি, তাহলে আমাদের সেমই হচ্ছে 360 মাইনাস 30 ডিগ্রি করে দিলে আমার 330 ডিগ্রি থাকছে। তাহলে এখানে আমরা কি করতে পারছি, তাহলে আমরা এই ভ্যালুটাকে নিয়ে নিই, তাহলে সাইন, তাহলে মাইনাস হয়ে গেল, মাইনাস সাইন 30 ডিগ্রি, তাহলে কি হচ্ছে 30 ডিগ্রি ভ্যালু কত, সাইনের 30 ডিগ্রি ভ্যালু কত আমরা জানি যে হাফ হয়, তাহলে আমাদের কি মাইনাস হাফ হবে আমাদের কিন্তু অ্যান্সার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ডি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। তো ভিডিওটা আজকে এলো, তো তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।